আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের উন্নয়ন প্রক্রিয়ায় আদিবাসীদের অংশগ্রহণ বিশেষভাবে জরুরি। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঋণের শর্তাবলী আরও বেশি প্রতিযোগিতামূলক করার জন্য বিশ্বব্যাংকের কাছে আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দুদিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ ও বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। ইসরায়েল, ইরান ও সিরিয়ার ওপর নতুন করে বিমান হামলা চালানোয় পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। পুনের দ্বিতীয় ক্রিকেট টেস্টে নিউজিল্যান্ড ভারতের সামনে জয়ের জন্য ৩৫৯ রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে জ্ঞানের ভাণ্ডার রয়েছে। আজ আইআইটি ভিলাইয়ে সমাবর্তন ভাষণে রাষ্ট্রপতি বলেন, আদিবাসী সম্প্রদায়ের মানুষের জীবনশৈলী থেকে অনেক কিছু শেখার আছে। তাদের জীবন চর্চা দেশের সুস্থিত উন্নয়নে বিশেষ ভূমিকা নিতে পারে। উন্নয়ন প্রক্রিয়ায় আদিবাসীদের অংশগ্রহণ বিশেষভাবে জরুরি বলে তিনি মন্তব্য করেন। जनजातीय समाज के लोग प्रकृति को करीब से समझते हैं और सदियों से पर्यावरण के साथ समन्वय बनाकर जीवन यापन करते हैं। आदिवासी भाई बहन प्राकृतिक जीवन शैली के माध्यम से संचित किए हुए ज्ञान का भंडार है। इसको समझकर और उनकी जीवन शैली में से सीखकर हम भारत के सतत विकास में महत्वपूर्ण योगदान दे सकते हैं। लेकिन देश का संपूर्ण विकास तभी संभव है यदि हमारे जनजातीय भाई बहनों की उसमें सक्रिय भागीदार हो। ভারত ও জার্মানি যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে গতকাল সপ্তম ভারত জার্মান আন্তঃসরকারি আলোচনার পর এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জার্মান চ্যান্সেলর ওলাফ সোলজ আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতি রেখে সেখানে সর্বাত্মক ও দীর্ঘমেয়াদী শান্তি স্থাপনের বিষয়ে সহমত হন। উভয় নেতা ইউক্রেন যুদ্ধের বিভিন্ন নেতিবাচক প্রভাব, বিশেষ করে উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলির ক্ষেত্রে এবং বিশ্বব্যাপী খাদ্য ও শক্তি ক্ষেত্রে নিরাপত্তার ওপর এর প্রভাব নিয়েও আলোচনা করেন। তাঁরা জোর দিয়ে বলেন, এই সংঘাতে পরমাণু অস্ত্রের ব্যবহার অথবা তা ব্যবহারের কথা বলাও কোনো মতেই গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রসংঘের সনদ অনুযায়ী আন্তর্জাতিক আইন মেনে চলার ওপরেও তারা গুরুত্ব আরোপ করেন। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ডিজিটাল অন্তর্ভুক্তি এবং সুষম শক্তি ক্ষেত্রে তৃতীয় বিশ্বের দেশগুলির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্বিমুখী উদ্ভাবন বিনিময়ে উৎসাহ দিতে বিশ্বব্যাংকের কাছে আহ্বান জানিয়েছেন। অর্থমন্ত্রী ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের বার্ষিক উন্নয়ন কমিটির প্লেনারি অধিবেশনে বিশ্বব্যাংকের ভবিষ্যৎ শীর্ষক এক বৈঠকে এই বক্তব্য রাখেন। তিনি মধ্য আয়ের দেশগুলি যাতে আরও বেশি ঋণ পেতে পারে এবং উন্নয়নমূলক কাজকর্ম করতে পারে তার জন্য বিশ্বব্যাংককে তাদের ঋণের শর্তাবলী আরও বেশি প্রতিযোগিতামূলক করার আহ্বান জানান। শ্রীমতী সীতারামন বলেন যে, বিশ্বব্যাংকের প্রশাসন সূচক এবং অন্যান্য সূচক তৈরি করার সময় সুনির্দিষ্ট তথ্যভিত্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা উচিত। শ্রীমতী সীতারামন আন্তর্জাতিক অর্থ তহবিলের বার্ষিক বৈঠকেও অংশগ্রহণ করেন। IMF এর এই বৈঠকে শ্রীমতী সীতারামন বলেন, 2024 সালে বিশ্ব অর্থনীতি উল্লেখযোগ্য অগ্রগতি ঘটিয়েছে। ভারত ও চীন 4.5 বছরের মুখোমুখি সামরিক অবস্থানের পর পূর্ব লাদাখের ডেপসাং এবং ডেমচোকের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে। সেনা সূত্রে খবর, এজন্য কিছুটা সময় লাগবে। সম্প্রতি পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর টহল দেওয়ার বিষয়ে চীনের সঙ্গে ভারতের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, এই চুক্তির ফলে 2020 এপ্রিলে শুরু হওয়া অচলাবস্থা উত্তেজনার প্রশমন ঘটবে। গত বুধবার রাশিয়ায় কাজানে ব্রিক্স সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর টহলদারি এবং সেনা প্রত্যাহারের বিষয়ে এই চুক্তির প্রতি সমর্থন ব্যক্ত করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের সফরে আজ রাতে পশ্চিমবঙ্গ আসছেন। স্বরাষ্ট্র দপ্তর সূত্রে জানা গেছে, রাত 10টা নাগাদ দমদম বিমানবন্দরে অবতরণের পর স্বরাষ্ট্রমন্ত্রী রাত্রিবাস করবেন সল্টলেকের একটি হোটেলে। আগামীকাল শ্রী শাহের বেশ কিছু কর্মসূচি রয়েছে। কল্যাণীতে BSF এর একটি অনুষ্ঠানে যোগদানের পর পেট্রাপোলে তাঁর মৈত্রীদ্বারের উদ্বোধনের কথা রয়েছে। আগামীকাল রাতেই তিনি দিল্লি ফিরে যাবেন। ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী BSF ও বাংলাদেশের সীমান্তরক্ষী BGBর মধ্যে মহানির্দেশক পর্যায়ের সীমান্ত বিষয়ে বৈঠক স্থগিত হয়ে গেছে। 18 থেকে 22 নভেম্বর নতুন দিল্লিতে এই বৈঠক হওয়ার কথা ছিল। BGBর অনুরোধে এই বৈঠক 1 মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। BGB সূত্রে গতকাল জানানো হয়েছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সে দেশের বিভিন্ন স্থানে BGB জওয়ানরা মোতায়েন হওয়ায় বৈঠক স্থগিত রাখার অনুরোধ জানানো হয়। উল্লেখ্য, দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে মহানির্দেশক পর্যায়ের এই বৈঠক প্রতি বছর দুবার অনুষ্ঠিত হয়। বছরের মার্চ মাসে ঢাকায় 54তম সীমান্ত বৈঠক হয়েছিল। ইসরোর চেয়ারম্যান ডক্টর S সোমনাথ আজ আকাশবাণীতে রঙ্গভবনের সর্দার প্যাটেল স্মারক বক্তৃতা
2024 দেবেন। তাঁর ভাষণের বিষয় ইন্ডিয়ান স্পেস ওডিসি ইন সার্চ অফ নিউ ফ্রন্টিয়ার্স বা ভারতের মহাকাশ ক্ষেত্রে নতুন দিগন্তের সন্ধানে। সর্দার বল্লভভাই প্যাটেলের স্মৃতিতে প্রসার ভারতী এই স্মারক বক্তৃতার আয়োজন করেছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত চ্যানেলে শোনা যাবে প্রধানমন্ত্রীর মন কি বাত। এআইআর নিউজ ও ডিডি নিউজ এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেল, এআইআর ওয়েবসাইট ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও সরাসরি শুনতে পাবেন এই অনুষ্ঠান। হিন্দিতে সম্প্রচারের পরই শোনা যাবে আঞ্চলিক ভাষায় এর তর্জমা। তর্জমাটি পুনঃপ্রচারিত হবে রাত 8টায়। ইরানের তেহরান, ইলাম এবং খুজেস্তান প্রদেশের সামরিক ঘাঁটি লক্ষ্য করে 100রও বেশি ইসরায়েলের যুদ্ধবিমান একসাথে আজ খুব সকালে হামলা চালায়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, চলতি মাসের 1 অক্টোবর ইরান ইসরায়েলের ওপর যে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তার উত্তরে এই বিমান হামলা। ইরানে স্থানীয় সময় সকাল 5:30 ইরানের তেহরান ও কারাজে বিদ্যুৎ পরিকাঠামোর ওপর আক্রমণ করে ইসরায়েলের যুদ্ধবিমান। পরে সিরাজ এবং অন্য জায়গায় সামরিক ঘাঁটিতে আঘাত করা হয়। ইরান ইরাক যুদ্ধের পরেই প্রথম তেহরানের ওপর সরাসরি হামলা চালানো হলো। এদিকে ইরান জানিয়েছে খুব বেশি ক্ষতি হয়নি বিমান হানায়। ইরানের অসামরিক বিমান চলাচল সংস্থা ICAO সব উড়ান বাতিল করেছে এবং সে দেশের আকাশসীমা বন্ধ করা হয়েছে। পার্শ্ববর্তী দেশ সিরিয়াতেও ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে খবর। 31শে জুলাই হামাস নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর পর এই হামলা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এরপর লেবাননে সেপ্টেম্বরের 27 তারিখে ইসরায়েলের বিমান হামলায় হেজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ ও ইরানের রেভলিউশনারি গার্ড জেনারেল আব্বাস নীলফরৌসানের মৃত্যু হয়। উত্তরে 1 অক্টোবর ইরান ইসরায়েলের দিকে প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এদিকে ইরানের ওপরই হামলার পর ইসরায়েল স্পষ্ট করে জানিয়েছে ইরানের যে কোনো আক্রমণের উচিত জবাব দিতে তারা প্রস্তুত। দেশের 47টি বিধানসভা এবং কেরালার ওয়েনার সংসদীয় আসনে মনোনয়ন জমা দেবার কাজ গতকাল শেষ হয়েছে। বিধানসভা আসনগুলির মধ্যে 9টি উত্তরপ্রদেশ, 7টি রাজস্থান, 6টি পশ্চিমবঙ্গ, বিহার ও পাঞ্জাবে 4টি করে, কর্ণাটকে 3টি এবং কেরালা, মধ্যপ্রদেশ ও সিকিমের 1টি করে আসন রয়েছে। এছাড়াও উপনির্বাচন হবে ছত্তিশগড়, গুজরাট এবং মেঘালয়ের 1টি করে আসনে। ভোট নেওয়া হবে আগামী মাসের 13 তারিখ। ওই দিনই ওয়েনার লোকসভা আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ। মহারাষ্ট্রের নান্দেদ লোকসভা আসন এবং উত্তরাখণ্ডের কেদারনাথ বিধানসভায় 20শে নভেম্বর ভোট নেওয়া হবে। এদিকে ঝাড়খণ্ডে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজও গতকাল শেষ হয়েছে। আগামী 13ই নভেম্বর প্রথম পর্যায়ে 43টি আসনে ভোট হবে। অন্যদিকে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন দাখিলের শেষ দিন 29শে অক্টোবর। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD ঘূর্ণিঝড় দানার প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরালা এবং মাহেতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় দানা ক্রমশ শক্তি হারিয়ে উত্তর ওড়িশা উপকূল থেকে আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এদিকে দানা স্থলভাগে আছড়ে পড়ার পর দুর্বল হয়ে গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব পশ্চিমবঙ্গের উপর না পড়লেও গতকাল সকাল থেকে রাজ্যের উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি চলে। BCCI অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন 5 ম্যাচের ক্রিকেট টেস্ট সিরিজ বর্ডার গাভাস্কার ট্রফির জন্য 18 সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে। বাংলা রঞ্জি দলের ওপেনার অভিমন্যু ঈশ্বরন, পেস বোলার হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি দলে সুযোগ পেয়েছেন। রিজার্ভ দলে রয়েছেন মুকেশ কুমার, নবদীপ সাইনি, খলিল আহমেদ। রোহিত শর্মা দলের নেতৃত্ব দেবেন। জসপ্রীত বুমরাহকে সহ অধিনায়ক করা হয়েছে। দলের বাকি সদস্যরা হলেন যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, KL রাহুল, ঋষভ পন্ত, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ ও ওয়াশিংটন সুন্দর। পুনেতে দ্বিতীয় টেস্ট ক্রিকেটের তৃতীয় দিনে নিউজিল্যান্ড ভারতের সামনে জয়ের জন্য 359 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। 5 উইকেটে 198 রান হাতে খেলতে নেমে নিউজিল্যান্ড 255 রানে তাদের দ্বিতীয় ইনিংস শেষ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত 5 উইকেটে 152 রান করেছে। যশস্বী জয়সওয়াল 77 রান করেছেন। নিউজিল্যান্ড প্রথম ইনিংস করে 259 রান, ভারতের প্রথম ইনিংসে 156 রানে শেষ হয়েছিল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের উন্নয়ন প্রক্রিয়ায় আদিবাসীদের অংশগ্রহণ বিশেষভাবে জরুরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ ও বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। খবর শেষ হলো।